ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:30। তো বন্ধুরা আজকে হচ্ছে বেরোবো, তো সেই জন্য একদম সকাল সকাল উঠেছি, অনেক সকালে উঠেছি। তো দেখো একদম আকাশ জাস্ট একটু একটু সকাল হচ্ছে আর পাখিগুলো কি সুন্দর মিষ্টি করে ডাকছে। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর ঘরে ওইদিকে বিছানাপত্র কিছুটা গুছিয়ে রেখেছি। যখন জার্নি করা হয় তখন সেক্ষেত্রে কী করা হয়, বিছানাপত্র এরকম গোটানো হয়, তাতে হয় কি ধুলোবালিগুলো যাতে না পড়ে, সেই জন্য। তো আবারও জানাই সকলকে আজকের ব্লগে সুপ্রভাত। তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ড। সে ভোরবেলার পরেই আসলাম, দেখো লাগেজ নিয়ে চলতে পারছি না। এখন দেখা যায় সকালবেলার বাস ধরা সত্যি একটা চাপের ব্যাপার। তো চলো বেশি কথা বলবো না, অলরেডি লেট, তাড়াতাড়ি বাসে উঠে তারপর আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। শুনশান রাস্তা, যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, তাই 5টা 10-এও মোটামুটি লোক থাকে। আর ওই দিয়ে কৃষ্ণচূড়া গাছের পাতা প্রায় ফুল অনেকটাই চলে গেছে। তো দেখা যায় কতক্ষণে বাস আসে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গুয়াহাটি কলকাতা সামার স্পেশাল এক্সপ্রেসের ট্রেনে চড়বো আজকে। একবারে নতুন অভিজ্ঞতা, সেই জন্যই না ভোর 4টে উঠেছিলাম। তো বন্ধুরা একটু ভয় মনের মধ্যে ছিল, কিন্তু তোমরা ভিডিওটার দিকে লক্ষ্য করে দেখবে কুকুর অলরেডি চলছে আর কিছু মানুষ হাঁটাচলা করছে। তো চলে আসলো একদম শিলিগুড়ির বাস। তো বাসে উঠে আমি একদমই অবাক হয়ে গেলাম, অত সকালবেলা ভোরবেলার দিকেও অনেক মহিলা যাত্রী রয়েছে। তো রীতিমতো সুন্দর একটা সিট পেলাম আর লাগেজগুলো গুছিয়ে বসতে পারলাম। তার কারণ আমি ভাবলাম আমার পাশে যাতে কেউ বসতে না পারে, তো অলরেডি রিজার্ভ করে নিলাম। আর অত সকালে অত লোকের চাপটা ছিল না, একদম খুব স্পিডে, তোমরা বিশ্বাস করবে না, ঝটপট চলে গেছিলাম। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে একদম নিউ কোচবিহার স্টেশন চলে গেছিলাম। আর স্টেশনে গিয়েই দেখলাম অনেক দিনের একটা শখ সেটা পূরণ হলো। কি জানো, কৃষ্ণচূড়া ফুল গাছ, কি সুন্দর দেখতে, আমি তো দেখেই একদম মোহিত হয়ে গেলাম। চলো একদম মর্নিংটা শুরু হলো কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে, সত্যি অপূর্ব লাগছে। অন্য সময় কি হয় দূর থেকে ভিডিও করেছি, কিন্তু আজকে কাছে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। তো চলো আস্তে আস্তে যাওয়া যায়। তো বন্ধুরা নতুন ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা চলো এবার শেয়ার করি। ডিব্রুগড় কলকাতা স্পেশাল সামার স্পেশাল সপ্তাহে অনলি একদিন, সেটা হচ্ছে রবিবার দিন ছাড়ে। তো যেহেতু অন্যান্য ট্রেনের টিকিট পাইনি, তো এই জন্য এই ট্রেনের টিকিটটা কেটেছিলাম। তো টাইম সকাল 8:30, ভোরবেলা উঠে তোমরা তো দেখতেই পেলে নিউ কোচবিহার স্টেশনে চলে আসলাম। আর পিছনে হচ্ছে এটা ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে 10 টাকা যদি দেওয়া হয় 1 ঘন্টার জন্য রেস্ট করা যায়। আর একটা বিষয়, অনেক দিন পর আজকে আমি দর্শন পেলাম, কি জানো বন্ধুরা, বন্দে ভারত এক্সপ্রেস। তা আমার সত্যি খুব ভালো লাগলো, প্ল্যাটফর্মের দিকে চারিদিকে তাকাতে তাকাতে চোখ চলে গেল একদম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দিকে। তো ভাবছিলাম যে একটুখানি ছুঁয়ে স্পর্শ করে দেখি, কিন্তু যেহেতু 4 নাম্বার প্ল্যাটফর্মে ছিল আর আমি ছিলাম 1 নাম্বারে, তো আমার পক্ষে লাগেজ নিয়ে যাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার ছিল। তো দূর থেকে ভিডিও করলাম, দেখলাম, আর ওই যে চলে গেল, এটা কিন্তু একটা বড় পাওনা। যেহেতু ট্রেনটা জলপাইগুড়ি থেকে ছাড়ে, যাতায়াত করে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না ওটা হচ্ছে হাওড়াগ্রামী। তো আমার সেই একদম ইন্টারেস্টিং ট্রেন, যেটাতে আমি ফার্স্ট জার্নি করব এবং অভিজ্ঞতাটা তোমাদের সাথে বলবো, গল্পও করব। তো ট্রেনটা চলে আসলো, কামরা ছিল S6, আর ট্রেনটা দিয়েছিল হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম নিউ কোচবিহার স্টেশন। একটা খুব ভালো দিক জানো বন্ধুরা, 8:20 টাইম হলে কি হবে, 7:45-এর দিকে ট্রেনটা দিয়েছিল, এইটা খুব ভালো জিনিস। তো ট্রেনের মধ্যে উঠলাম, সিটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, সেটা অবশ্যই শেয়ার করছি। ট্রেনে কিছুক্ষণ বসার পর দেখতে পেলাম এই যে আমাদের তিস্তা ব্রিজ তো সবসময়ের জন্য সুন্দর। আর যেহেতু দিনের বেলা জার্নি করছি, একদম মন দিয়ে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটা করছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো একটা অভিজ্ঞতা বলি কি, ওই কামরাতে অন্যদিকে একজন মা ছোট্ট বাচ্চা নিয়ে জার্নি করছিল, তার সাথেও কিছুটা গল্প করছিলাম। বাচ্চাটা এত দুষ্টু, 6 মাস মোটে বয়স। তো ভাবছিলাম মানুষ কত না কষ্ট করে জার্নি করে, ভাবতে পারছো মালদা পর্যন্ত আসলো নিউ কোচবিহার থেকে, আর কি সাহস। তবে কি দিনের বেলা জার্নিতে একটা মজা কোথায় কি জানো,
মজাটা হলো এটাই, বাইরের প্রকৃতিটা খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দেখা যায় না। তো গল্প করতে করতে তিস্তা ব্রিজ পেরিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর গরমের হালকা ভাব ছিল, খুব যে গরম তা কিন্তু ছিল না। ট্রেনের মধ্যে একটুখানি হাঁটাচলা করে নিলাম, কারণ অনেকটাই ফাঁকা ছিল। আর একটা কী বলো তো, কোনো রকম হকারের উৎপাত ছিল না। আর একটা ইন্টারেস্টিং বিষয়, প্রচুর পরিমাণে মানে বারে বারে টিটি মনে 3 থেকে 4 বার চেক করেছে। জানি না বাবা, টিকিট তো কেটেই সবাই উঠেছে, হয়তো সানডে স্পেশাল বলে এক্সট্রা হয়তো ডিউটি ছিল ওদের। তো সেই জন্য 14 বার করে টিটি আসছে, আর সিট নাম্বারের মালিক কত খুঁজে বেড়াচ্ছে। যাক, অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর যে কামরাটা আমি উঠেছিলাম ম্যাক্সিমাম ছিল বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে, মানে চিৎকার করছে। আর বাইরের যখন ব্রিজগুলো আসছে, চা বাগান আসছে, সত্যি তারাও না ভিডিও করার জন্য ভালো করে বলছে, ওই দেখো যাচ্ছে। মানে এই যে ছোট ছোট ভালো লাগাগুলো খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা হাঁটা হয়ে গেল, খিদেও পেয়েছে, যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া সম্ভব হয় না, কারণ অত ভোরে বেরিয়েছি। তো শুকনো খাবার যেমন হচ্ছে ছাতু, মুড়ি, হালকা কিছু নিয়েছিলাম। কিছুটা খাওয়ার পরে আর একটা কথা বলি, টয়লেটগুলো খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ করে বাইরের দিকে চোখটা গেল। উত্তরবঙ্গে ট্রেনে জার্নি করলে এটা কিন্তু অবশ্যই এক্সট্রা পাওনা, কি যেন চা বাগান দেখা যায়। তুমি বাঁ দিক ডান দিক জানলার এদিক ওদিক যত দেখবে শুধু চা বাগান আর চা বাগান। এই কোমাদের সাথে গল্প করতে করতে সামান্য বৃষ্টিরও দেখা পেলাম। তো ট্রেনের জানলায় বসে বসে বৃষ্টি দেখা, এটাও কিন্তু একটা অন্যরকম খুব হচ্ছে ভালো লাগা। ট্রেনের জানলায় বসে এরকম চা বাগানের অপরূপ প্রকৃতি দেখতে দেখতে জার্নিটা না সত্যি খুবই ভালো লাগছিল। হয়তো ডে টাইম বলে একটুখানি সমস্যা হচ্ছিল। আর একটা আশ্চর্যের বিষয়, যখনই আমি নিউ জলপাইগুড়ির কাছে আসলাম, ওই পাহাড়টা দেখে এত মনটা ভালো হয়ে গেল, তোমাদের আর কি বলবো, আমার নিজেরই আনন্দ হলো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর উঁচু পাহাড়, কারণ কাছাকাছি তো দার্জিলিং, সেই জন্য আমি রাস্তার ধারের ঘরে এডিট করছি, তো হয়তো কোনো রকম আওয়াজ করলে প্লিজ হচ্ছে কম্প্রোমাইজ করে নিও। তা যেটা বলছিলাম, এত সুন্দর পাহাড় যাচ্ছে আর এদিকে ট্রেন জার্নি করছি। তো মাঝে মাঝে কিছু কিছু ব্রিজ পড়ছিল, সবগুলোর তো নাম জানি না। যেটা তিস্তা ব্রিজ ক্রস করলাম, এরপরে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গেলাম। কষ্টটা কষ্ট মনে হয় না, যেহেতু আমি একজন ব্লগার, বিভিন্ন ভিডিও শ্যুট, কিছু শর্টসের জন্য অনেক কিছু রিলস বানাতে বানাতে সময়টা যে কিভাবে পেরিয়ে যাচ্ছিল ফিল করতে পারছিলাম না। আর এই দেখো বৃষ্টি পড়ছে, চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটা মনের সত্যি একটা তৃপ্তি। তো অনেক গল্প করতে করতে চলে আসলো হচ্ছে মুড়ি মাখা। অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু যতই হোক সারাটা দিন ভাত সে রাত্রিবেলা খাবো বলে প্ল্যান করেছি। ট্রেনের মধ্যে খুব যে একটা খাবার উঠেছে তাও নয়, যেহেতু সানডে স্পেশাল, মানে সপ্তাহে উইকলি একদিন ছাড়ে। যাই হোক, ট্রেন জার্নিটা কিন্তু সত্যিই ভালো, এবং ট্রেনের কি বলবো, একটু লেট ছিল, কিন্তু সব কিছু যে ভালো রকম হবে এমনটা তো বন্ধুরা নয়, মিলেমিশে সব কিছু করতে হবে। তো যাই হোক, বসতে বসতে আবার তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে গেলাম। এরপরে ডেস্টিনেশান ধীরে ধীরে চলে আসবে মালদা স্টেশন। তো ট্রেনের লাইন এগোচ্ছে আর এগোচ্ছে, আর আমি গালে হাত দিয়ে ভাবছি কতক্ষণে আমার জায়গায় পৌঁছাবো, কতক্ষণে পৌঁছাবো। তার কারণ বন্ধুরা, 12-13 ঘন্টা জার্নি করতে করতে না একটু টায়ার্ড হয়ে যায়। আর ধরুন সিটের মধ্যে বসা, তো গল্প করতে করতে চলে আসলাম মালদা টাউন। মনের মধ্যে একটা কিউরিওসিটি ছিল যখনই এই ট্রেনটার টিকিট কেটেছিলাম, যে রাত্রিবেলায় তো ফারাক্কা ব্রিজ দেখতে পারি, দিনের বেলায় ফারাক্কা ব্রিজের যে সৌন্দর্যটা ঠিক কীরকম হবে। তো সেই ইচ্ছাটা পূরণ হলো। দেখো, 2020 সালে আমি যখন ফার্স্ট উত্তরবঙ্গে গেছিলাম, তখন কিন্তু আমি ফারাক্কা ব্রিজটা দেখেছিলাম বাস থেকে, এবং ভিডিওটাও তুলেছিলাম। কিন্তু এইবারে আমি যেটা তুললাম ট্রেন থেকে, ফারাক্কা ব্যারেজের যে এত লক গেট, আর ভয়ও লাগছিল ফোনটা দিয়ে, যেহেতু জানলা দিয়ে ছবি তুলছিলাম, ফোনটা পুরো শক্ত করে ধরে আমি ভিডিওটা করছিলাম। কেন যেন, এই জলের তোড়ে যদি ফোনটা একবার পড়ে যায়, ফোনটা তো আর রিটার্ন পাবো না বন্ধুরা। তো এত সুন্দর দৃশ্য আমার সাথে সাথে তোমাদেরকে দেখাতে পারছি, এটা আমার খুবই ভালো লাগছে। যারা উত্তরবঙ্গে কোনো দিন যাওনি বন্ধুরা, তারা এই ফারাক্কা ব্যারেজের যে লক গেটগুলো, 120টা টোটাল লক গেট আছে, এবং এক একটা লক গেটে দেখো তোমরা জলের কি স্রোত। আর সবাই দেখে খুবই খুশি হচ্ছিলো, তার কারণ রাতের অন্ধকারে ফারাক্কা ব্যারেজকে এত সুন্দরভাবে দেখতে পারি না। ট্রেনের জানলা দিয়ে বসে বসে আমি যতটা পারলাম সাহসিকতার সাথে ভিডিওটা করলাম, তার কারণ তোমাদের বললাম ফোনটা যাতে ভরে পড়ে না যায়, সেই টেনশনটা একটা ছিল।
তো দেখতে দেখতে সব কিছু যেমন এগিয়ে যায়, পিছনে ফেলে আসি, তো ফারাক্কা ব্যারেজের অপরূপ দৃশ্য দেখতে 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 কখন যে অনেক মিনিট, অনেক মুহূর্ত যে কেটে গেল নিজে ফিল করতে পারলাম না। তো আবারও যদি ডে টাইম জার্নি করি, এই রকম ফারাক্কা ব্যারেজের অপরূপ দৃশ্য অবশ্যই উপলব্ধি করতে পারবো, এবং পরে এই নিয়ে আবারও তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর গঙ্গার এত রূপ, এত সুন্দর দৃশ্য, মানে পুরো জল আর জল আর জল। আসলে ভারতবর্ষটা এইরকমই, আর নদীমাতৃক দেশ তো, মানে সত্যি অপরূপ প্রকৃতি। আর একটু যেহেতু বেলার দিকে, ঘড়ির কাঁটায় তখন বাজে 5টা কি 5:30 হবে, সূর্য ঠিক অস্ত যাওয়ার মুখে মুখে। আর সেই সময়ে এইরকম প্রকৃতির অপরূপ দৃশ্য সত্যি যেন অন্য রূপ এবং স্বাদ পেল। তো বন্ধুরা, এই ট্রেনে যদি তোমরা টিকিট অন্য ট্রেনে যদি না পাও, এই ট্রেনে জার্নি করতে পারো, খুব যে অসুবিধা তাই নেই। ঠিক ট্রেনের টাইম, ঠিক টাইমে গেছে, হয়তো একটু লেট সেটা হতেই পারে। তো বন্ধুরা, যেহেতু দেখলাম সূর্য অস্ত চলে গেল, গল্প করতে করতে চলে আসলাম নিজস্ব ডেস্টিনেশনে। আর মাঝখানে কিন্তু পুলিশের প্রচুর পাহারা। নিজের যখন এরিয়াতে, নদিয়া ডিস্ট্রিক্ট চলে আসলাম, নবদ্বীপ স্টেশন, তো অনেক শান্তি পেলাম। তার কারণ হচ্ছে যে কেন যেন রাত বিরেতে বাড়ি যেতে হবে না, একদম রাত 9:10টার মধ্যে অলরেডি বাড়ি চলে যাব। তো স্টেশন থেকে নেমেই দেখছি প্রচুর পুলিশ চেক করছে, তার কারণ পরের দিন হচ্ছে ভোট, গণতান্ত্রিক অধিকার প্রকাশের একটা দিন। তো টাটা বাই বাই, রাখি।